গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের একটি বই, ছবি বানানোর গল্প। পড়ছি এর দ্বিতীয় পর্ব। কুশীলব প্রসঙ্গ। যাত্রা হলো শুরু। পাত্রপাত্রী ঠিক করে ফেলা হলো। উপন্যাসের রাত্রি চরিত্রটি করবে বিপাশা হায়াত। রাত্রি খুবই রূপবতী তরুণী, ইউনিভার্সিটিতে পড়ে। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে বলে ইউনিভার্সিটি বন্ধ। দিনের পর দিন ঘরে বন্দী হয়ে মেয়েটি হাঁপিয়ে উঠেছে। নিঃশ্বাস ফেলার জন্যে সে মাঝে মাঝে ছাদে যায়। তার মনে নানান স্বপ্ন। নিভৃতচারী এই তরুণী তার স্বপ্নের কথা কাউকে বলে না। অবরুদ্ধ নগরীতে যখন পূর্ণিমার চাঁদের উথাল পাথাল জ্যোৎস্না উঠে, তখন তার খুব ইচ্ছে করে গাইতে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হল বদিউল আলম, একজন মুক্তিযোদ্ধা। সে মেয়েটির স্বাদ ও স্বপ্নের ব্যক্তিগত ভুবন ভেঙে খান খান করে দিল। রাত্রি চরিত্রে বিপাশাকে নেয়ার ব্যাপারে আমি বেশ কিছু বাধার সম্মুখীন হলাম। আমাকে বলা হল, যে ধরনের অভিব্যক্তি প্রধান অভিনয় রাত্রিকে করতে হবে, সে ধরনের অভিনয় ক্ষমতা মেয়েটির নেই। সে করে সংলাপ নির্ভর অভিনয়। নাটকের জন্যে তা ঠিক আছে, চলচ্চিত্রের জন্যে একেবারেই মানানসই নয়। চলচ্চিত্রে কথা বলতে হবে চোখে মুখে। তাছাড়া মেয়েটির গলার স্বর মিষ্টি না, একটু খসখসে। চোখের মনেও কালো নয়, খানিকটা ব্রাউন। বড় পর্দায় যখন চোখ দেখা যাবে, তখন সেই বাদামি চোখ মায়াটা তৈরি করতে পারবে না। তারপরেও আমি তাকে নিলাম, কারণ একটি, আগুনের পরশমণি তার অতি প্রিয় উপন্যাসের একটি। এই তথ্য আমার জানা। বিপাশাকে মূল চরিত্রে নিয়ে আমি ভুল করিনি। সে চমৎকার অভিনয় করেছে। রাত্রির হাহাকার অবলীলায় পর্দায় নিয়ে এসেছে। তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে আমার বৃদ্ধা মা নিজের হাতে উলের একটা ব্যাগ বানিয়ে তাকে উপহার দিয়ে এসেছেন। বাংলাদেশ সরকার তাকে ১৯৯৪ সনের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করেছেন। পুরস্কার প্রাপ্তির পর অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। শুধু আমি কিছু বলিনি, আজ লিখিতভাবে অভিনন্দন জানাচ্ছি। বিপাশা, তুমি আমার রাত্রিকে গভীর মমতায় পর্দায় নিয়ে এসেছ। তোমাকে অভিনন্দন। তোমার অভিনয় জীবন মঙ্গলময় ও অর্থবহ হোক, এই শুভকামনা। বদিউল আলমের ভূমিকায় অভিনয় করতে আমি আহ্বান জানালাম আমার অতি প্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরকে। বয়সের একটু হেরফের হল। উপন্যাসের বদিউল আলম টকবগে তরুণ, আর নূর ৫০ ছুঁই ছুঁই করছে। পেছন দিকে ক্যামেরা ধরলে মাথায় টাকের আভাস দেখা যায়। বয়স তার থাবা ফেলেছে চেহারাতেও। ভালোমতো তাকালে মুখে সূক্ষ্ম বলিরেখা ধরা পড়ে, চোখের নিচে কালির ছায়া। ৫০-এর কাছাকাছি বয়সের একজন মানুষ ২৩ বছরের যুবকের অভিনয় কিভাবে করবে? আমি বললাম, পারবে। নূর হচ্ছে নূর। বাজারে বিকল্প ট্যাক্সি পাওয়া যায়, বিকল্প নূর কোথায় পাব? নূর প্রমাণ করলেন এখনও তিনিই শ্রেষ্ঠ। আমার উপন্যাসের বদিউল আলমকে আমি চোখের সামনে দেখতে পেলাম। রাত্রির বাবা মার চরিত্র করতে এলেন দুই শক্তিমান অভিনেতা অভিনেত্রী, আবুল হায়াত, ডলি জহুর। খুব বিনয়ের সঙ্গে বলি, যে ধরনের অভিনয় এই দুজনের কাছ থেকে আশা করেছিলাম, সে ধরনের অভিনয় পাইনি। সমস্যাটা তাদের নয়, আমার। আমি অভিনয় আদায় করতে পারিনি। এই দুজন এতই শক্তিমান অভিনেতা যে তাদের কাছ থেকে যা চাওয়া হবে তারা তাই দেবেন। আমি চাইতে পারিনি, কিংবা নিজে বুঝতে পারিনি ঠিক কি চাইছি। বদিউল আলমের মার ভূমিকা অভিনয় করতে এলেন আমার প্রিয় অভিনেত্রী দিলারা জামান। অভিনয়ের জন্য ২১শে পদকে সম্মানিত শিল্পী। আগুনের পরশমণিতে তার চরিত্রটি খুব ছোট। এই ছোট জায়গাটি তিনি যেন ঝড়ের মতো এসে একরাশ নীল পদ্ম ফুটিয়ে দিয়ে গেলেন। রাত্রির ছোট বোন পাগলাটে অপলার ভূমিকায় আমি পক্ষপাতমূলক আচরণ করলাম। নিলাম আমার কন্যা শিলাকে। একেই বোধহয় বলে স্বজনপ্রীতি। এই মেয়ের ন্যাচারালিস্টিক অভিনয় ওস্তাদ। চোখে মুখে কথা বলে। মনে হয় জন্মসূত্রে সেই ক্ষমতা নিয়ে এসেছে। শুধু একটাই ত্রুটি, সব ন্যাচারালিস্টিক অভিনেতা অভিনেত্রীর ভেতর এই ত্রুটি অল্প বিস্তর থাকে। শিলা কথা বলার সময় ন্যাচারালিস্টিক ব্যাপার নিয়ে আসে। অভিনয়ের মতো কথা বলাতেও তখন আঞ্চলিক টান চলে আসে। সে কথাও বলে অতি দ্রুত। যখন কথা বলে মনে হয় পাঞ্জাব মেল ছুটে যাচ্ছে। বড় পর্দায় অভিনয় শিলা আগে কখনো করেনি। তা নিয়ে তার কোনো ভয় বা সংকোচ লক্ষ্য করলাম না। যখন যা করতে বলছি করছে, খুব স্বাভাবিকভাবে করছে। দেখে মনে হচ্ছে মায়ের পেট থেকে নেমেই সে সিনেমা করা ধরেছে। এটা তার কাছে কোনো ব্যাপারই না। বাংলাদেশ সরকার শিলাকে আগুনের পরশমণি ছবিতে অভিনয়ের জন্য ১৯৯৪ সনের
শ্রেষ্ঠ শিশু অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করলেন। যেদিন পুরস্কার ঘোষণা করা হলো সেদিন তার মা শিলাকে বলল, মা যাও, বাবাকে ধন্যবাদ দিয়ে এসো। শিলা বিস্মিত হয়ে বলল, কেন? কেন মানে? তোমার বাবার জন্যই তো তুমি অভিনয়ের সুযোগ পেলে। সুযোগ না পেলে তো পুরস্কার পেতে না। শিলা বলল, মা, তুমি একটা ভুল করছো। বাবা জানে আমি ভালো অভিনয় করি। সে জেনে শুনে আমাকে নিয়েছে। আমি খারাপ অভিনয় করলে বাবা আমাকে কখনো নিত না। তাকে আমি খুব ভালো করে চিনি, এবং তুমিও চেনো। তার কাছে তার মেয়ে প্রধান না। যে ভালো অভিনয় করবে সেই প্রধান, তাকেই সে নেবে। আমাকে সে তার মেয়ে হিসেবে সুযোগ দেয়নি। ভালো অভিনয় করেই সেই হিসেবে সুযোগ দিয়েছে, এবং আমি ভালো অভিনয় করেছি। তার জন্য শুধু শুধু বাবাকে ধন্যবাদ দিতে যাব কেন? বাবার উচিত আমাকে এসে কংগ্রাচুলেট করা। এমন অহংকার করা তুমি কার কাছ থেকে শিখেছ? শিলা নির্বিকার ভঙ্গিতে বলল, বাবার কাছ থেকে। শিলার মা খুব রেগে গেল এবং আমার কাছে মেয়ের ব্যাপারে নালিশ করতে এলো। আমি সব শুনে বললাম, শিলা ঠিকই বলেছে। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই। আমারই উচিত তাকে কংগ্রাচুলেট করা। চলো, কংগ্রাচুলেট করে আসি। কাজের মেয়ে বিন্তির চরিত্রে অভিনয় করতে এলো গাজীপুরের মেয়ে পুতুল। ভীতু ভীতু ধরনের ছোটখাটো মেয়ে, অভিনয়ের দারুণ নেশা। সুযোগ পেলেই গাজীপুর থেকে একা একা রামপুরা টেলিভিশন ভবনে চলে আসে। প্রযোজকদের দরজা খুলে ভয়ে ভয়ে উকি দেয়, কেউ যদি দয়া করে কোনো নাটকে সুযোগ দেয়। বয়স ভাড়িয়ে, বেশি দেখিয়ে সে এক ফাঁকে অডিশনও দিয়ে দিল এবং যথারীতি ফেল করল। আমি তখন কোথাও কেউ নেই, টিভি সিরিয়ালের জন্য অভিনেতা অভিনেত্রী খুঁজছি। 3টি মেয়ে দরকার যারা প্রস্টিটিউটদের চরিত্র করবে। কেউ রাজি হচ্ছে না। একদিন বরকতুল্লাহ সাহেব আমাকে বললেন, দেখুন তো, এই মেয়েটাকে দিয়ে চলবে? এর নাম পুতুল, গাজীপুরে থাকে। আমি এক ঝলক দেখেই বললাম, চলবে। মেয়েটি কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে ঢুকে গেল। তেমন কিছু করতে পারল না, অবশ্য তেমন সুযোগও ছিল না। আমি এই 3 কন্যাকে হাইলাইট করতে চাইনি। নাটক শেষ হয়ে গেল। আমি মেয়েটিকে ভুলে গেলাম। তার সঙ্গে আবার দেখা হলো গাজীপুরে। সেখানে কবি নামে একটি ডকুমেন্টারি বানাচ্ছি। গ্রামের ভেতর সেট ফেলে কাজ করছি। একদিন এই মেয়ে আমাদের কাজ দেখতে এলো। প্রথম দেখায় চিনতে পারলাম না। শাড়ি পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে রাজকন্যা সেজে এসেছে। মাথায় সব চুল ছেড়ে দেয়া, চুল নেমে এসেছে হাঁটু পর্যন্ত। আমি চুল দেখে মুগ্ধ। আমি বললাম, এই মেয়ে, তুমি কি তোমার চুলগুলি কেটে কদমছাট করতে রাজি আছো? সে অবাক হয়ে বলল, কেন? আমি বললাম, আগুনের পরশমণি ছবি করছি। সেখানে কাজের মেয়ের একটা চরিত্র আছে। সে মেয়েটার চুল কদমছাট করা। তুমি যদি চুল কদমছাট করতে রাজি হও, তাহলে তোমাকে বিন্তি চরিত্রটি দিতে পারি। আধা ঘন্টা চিন্তা করে আমাকে বলবে। সে আধা ঘন্টার মতো দীর্ঘ সময় নিল না। 10 মিনিটের মাথায় বলল, চুল কাটব। বেশ, তোমাকে যথাসময়ে খবর দেওয়া হবে। তাকে যথাসময়ে খবর দিলাম। সে ছুটে এলো, কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল। দেখা গেল ছবির শুটিং যখন হবে তখন তার এসএসসি পরীক্ষা। আমি তাকে বললাম, পরীক্ষা অনেক বড় ব্যাপার, তুমি ভালোমতো পরীক্ষা দাও। পরে কোনো এক সময় আমি তোমাকে সুযোগ দেব। পুতুল কাঁদো কাঁদো গলায় বলল, এসএসসি পরীক্ষা প্রতি বছর একবার করে আসবে, কিন্তু আগুনের পরশমণি আর আসবে না। আমি কঠিন গলায় বললাম, আগুনের পরশমণি না এলেও অন্য কিছু আসবে। আমি শিক্ষক মানুষ, পরীক্ষা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। মন খারাপ করো না, তোমার ভালোর জন্যই তোমাকে আমি নিচ্ছি না। তুমি ভালোমতো পরীক্ষা দাও, সাম আদার টাইম। পুতুলের এক চাচা কিংবা মামা সঙ্গে এসেছিলেন। তিনি আমাকে বললেন, স্যার, আপনি যদি মেয়েটাকে না নেন তাহলে মনের দুঃখেই মেয়েটা পরীক্ষা দিতে পারবে না, আর যদি নেন তাহলে অভিনয়ের ফাঁকে ফাঁকে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবে বলে আমার ধারণা। আমি তাকে নিলাম। পুতুল আনন্দিত গলায় বলল, দোকান থেকে চুল কেটে আসি, কতটুকু ছোট করব? আমি বললাম, থাক, চুল কাটতে হবে না। আমি পুতুলের পরীক্ষার রুটিন দেখে তার শুটিংয়ের ডেট ফেললাম। এমনও হয়েছে পরীক্ষার হলের গেটে তার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। পরীক্ষা শেষ হওয়া মাত্র গাড়ি তাকে নিয়ে এসেছে এফডিসিতে। মেয়েটির কঠিন পরিশ্রম বৃথা যায়নি। আগুনের পরশমণিতে অভিনয়ের জন্যে বাংলাদেশ সরকার তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শিশু শিল্পীর বিশেষ পুরস্কার সম্মানিত করেছেন। আগুনের পরশমণি ছবি যখন জাপানে প্রদর্শিত হল তখন জাপানস্থ ফ্রেন্ডশিপ সোসাইটির আমন্ত্রণে সে জাপান গেল। গাজীপুরের দরিদ্র পরিবারের পিতৃহীন বাচ্চা একটি মেয়ের জন্যে এটা কম কি? সে যা করেছে নিজে নিজে করেছে। পুতুল, তোমাকে অভিনন্দন। তোমার অভিনয় জীবন মঙ্গলময় ও অর্থবহ হোক, এই শুভকামনা। বলতে ভুলে গেছি, পুতুল প্রথম বিভাগে খুব ভালো রেজাল্ট করে এসএসসি পাশ করেছিল।
খাদক হিসেবে পরিচিত মোজাম্মেল হোসেন, ওই যে আস্ত গরু খেয়ে ফেলল, অয়ময়ের লাঠিয়াল, করলেন বদিউল আলমের মামা। তার খুব শখ ছিল গুলি খেয়ে মরে পড়ে আছেন এমন একটা দৃশ্য করেন। আমাকে প্রায়ই বলতেন, এরকম মৃত্যু দৃশ্য একটা লিখে দেন, দেখেন ফাটাফাটি অভিনয় করে দেব। আগুনের পরস্পণের শেষের দিকে তিনি গুলি খেয়ে মরার একটা সুযোগ পেলেন। তার নিজের ধারণা খুব ফাটাফাটি কিছু করেছেন। আমার ধারণা মাটিতে ল্যাচড়া মেরে পড়ে আছেন। তিনি অবশ্যই অভিনয় ভালো করেন, তার জিহ্বা কিছু সমস্যা করে, কথা জড়িয়ে যায়। কথা জড়িয়ে না গেলে তার অভিনয় অবশ্যই আরও ভালো হতো। ঢাকাইয়া পান দোকানদারের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে এলেন সালে আহমেদ। আমার অতি প্রিয়জন, সদা চঞ্চল, হাসি খুশি একজন মানুষ। ক্রমাগত রসিকতা করছেন, অন্যের রসিকতায় হেসে গড়াগড়ি যাচ্ছেন। কে বলবে এই মানুষটির বয়স ৬০ অতিক্রম করেছে? অভিনয় তার নেশা নয়, নেশার চাইতেও বেশি কিছু। আমার ধারাবাহিক নাটক কোথাও কেউ নেইতে দারোয়ানের চরিত্রে চমৎকার অভিনয় করেছিলেন। আগুনের পরশমণিতে তাকে নিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। আমি জানতাম তার অংশটি তিনি চমৎকারভাবেই করবেন। আমি তাকে বলেছিলাম তিনি যেন ১ মাস দাড়ি না কাটেন। শুটিংয়ের সময় মুখ ভর্তি দাড়ি থাকলে ভালো হবে। মুক্তিযুদ্ধে সেই সময় মিলিটারিদের হাত থেকে বাঁচার জন্যে অনেকেই দাড়ি রাখা ধরেছিলেন। শুটিংয়ের দিন দেখলাম সালে ভাই ক্লিন শেভ হয়ে এসেছেন। আমি খুব রাগ করলাম। উনি বলার চেষ্টা করলেন মেকআপম্যান নকল দাড়ি দিয়ে দেবে। আমি জানি আমাদের মেকআপের লোকজন দিনকে রাত করতে পারেন না। নকল দাড়ি দেখালে বোঝা যায় যে নকল দাড়ি। এই জিনিসটা আমি চাচ্ছিলাম না। যাই হোক, সালে ভাইকে নানান ধরনের দাড়ি দিয়ে গেট আপ দেওয়া হলো। কোনোটি আমার পছন্দ হলো না। শেষ পর্যন্ত তিনি অভিনয় করলেন দাড়ি ছাড়া। তার অভিনয় চমৎকার হওয়া সত্ত্বেও গেট আপের ত্রুটি আমি ভুলতে পারিনি। গলায় বিঁধে থাকা কই মাছের কাঁটার মতো এই ত্রুটি আমাকে ক্রমাগত খুঁচিয়েছে। আগুনের পরশমণি শুটিংয়ের পুরো সময়টাই সালে ভাইয়ের একটি রসিকতাতেও আমি হাসিনি। আমার রসিকতাতেও তিনি যেন হাসার কোনো সুযোগ না পান, সেজন্য তিনি যখন আমার আশেপাশে থাকতেন তখন আমি জটিল বিষয় যেমন নন্দন তত্ত্ব, মধ্যপ্রাচ্যের রাজনীতি, গ্রিনহাউস এফেক্ট এইসব নিয়ে কথা বলতাম এবং এরপরেও তার দিকে তাকাতাম না। ছোট ছোট চরিত্রগুলোতে অসাধারণ কাজ করেছে বদির বোনের ভূমিকায় তিথি, মুক্তিযোদ্ধারা, বিশেষ করে তুহিন। তার আঙুল কাটার দৃশ্য আমি যতবার দেখি ততবারই শিউরে উঠি। তুহিনের স্ত্রীর ছোট্ট ভূমিকায় সুবর্ণা মেওয়া নামের বাচ্চা একটা মেয়েও চমৎকার করেছে। পলিল ইসলাম ভূঁইয়ার কথা বলে আমি এই পর্ব শেষ করি। তিনি নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার। আগুনের পরশমণিতে পাকিস্তানি কর্নেলের ভূমিকায় অনন্য অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাকে না দেয়াটা খুব অন্যায় হয়েছে। আমাকে যদি বলা হয় আগুনের পরশমণিতে সবচেয়ে ভালো অভিনয় কে করেছেন, আমি বলবো ওয়ালিল ইসলাম ভূঁইয়া। আমার কথায় অনেকেই হয়তো রাগ করবেন, কিন্তু কথাটা সত্যি। আমার সৈন্য সামন্ত। সহকারী পরিচালক মুনির হাসান চৌধুরী তারা। কুরোসাওয়া পৃথিবীর প্রথম সারির একজন পরিচালক। জাপানি ভাষায় অসাধারণ সব ছবি নির্মাণ করেছেন। তার একটি আপ্তবাক্য হল, তুমি যদি ভালো ছবি বানাতে চাও তাহলে একজন ভালো সহকারী পরিচালক জোগাড় করো। শুধু কাজ জানে তাই না, কাজের খুঁটিনাটি আমাকে বুঝাতেও পারে। সে হবে একই সঙ্গে আমার সহকারী এবং আমার শিক্ষক। যাকে খুঁজে পেতে নিলাম তার নাম তারা চৌধুরী। সে তার প্রফেশনাল জীবন শুরু করেছিল টেলিভিশনের ট্যান্ডল হিসেবে। টেলিভিশনের ট্যান্ডল হচ্ছে এমন এক শ্রেণী যাদের কাজ প্রযোজকদের খাতাপত্র নিয়ে দৌড়াদৌড়ি করা, চায়ের জোগাড় করা, আর্টিস্টদের সঙ্গে টেলিফোনে কথা বলা ইত্যাদি। বিনিময়ে নাটক পিছু ২০০ থেকে ৫০০ টাকা পাওয়া। যাই হোক, তারা চৌধুরী এই কাজ নিষ্ঠার সঙ্গে করল এবং মূল কাজ ভিডিও ফিল্মের খুঁটিনাটি শিখতে শুরু করল। ভালোই শিখল। প্রযোজকরা তার উপর নির্ভর করতে শুরু করলেন। সে আমার এইসব দিনরাত্রিতে মুস্তাফিজুর রহমান সাহেবের সহকারী হিসেবে কাজ করেছে। কোথাও কেউ নেইতে বরকতুল্লাহ সাহেবের সহকারী হিসেবে কাজ করেছে। ছবির লাইনেও দীর্ঘদিন কাজ করেছে। তার ফিল্ম সেন্স ভালো। আমার স্ক্রিপ্টের সঙ্গেও তার দীর্ঘদিনের পরিচয়। আমি তারাকে নিয়ে মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর তখনই আমার পরিচিতজনরা আঁতকে উঠতে শুরু করলেন। তাদের একটাই কথা, আপনি করেছেন কি? লোকে খাল কেটে কুমির আনে, আপনি খাল কেটে অক্টোপাস নিয়ে এসেছেন। অক্টোপাস আপনাকে ৮ পায়ে জড়িয়ে ধরবে, আপনার মুক্তি নেই। এখনো সময় আছে, তারার অষ্টবাহু থেকে বের হয়ে আসুন। তারা চৌধুরী অনেকের সঙ্গেই কাজ করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পরিচালকের সঙ্গে দ্বিতীয়বার কাজ করেনি।
কোনো পরিচালক দ্বিতীয়বার তাকে নেয়নি, আপনিও নেবেন না। বোকারা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো কাজ করে না। বোকারা মনে করে তারা যা করছে তাই ঠিক। কাজেই আমি বোকা বলেই হয়তো আমার সিদ্ধান্ত বহাল রাখলাম। মনের মধ্যে একটা কিন্তু রয়েই গেল। এই ছবির সঙ্গে বিশেষভাবে যুক্ত মোজাম্মেল হোসেন সাহেবকে নির্বাহী প্রযোজক। জিজ্ঞেস করলাম, মোজাম্মেল সাহেব, আপনি তো সবার কথাই শুনলেন, এখন আপনি বলুন তাকে কি রাখব? মোজাম্মেল সাহেব বললেন, হুমায়ুন ভাই, আমার জানা মতে আপনি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেননি। আপনি মনে করছেন তাকে দরকার, কাজেই আপনি তাকে রেখে দিন। তারা চৌধুরী রয়ে গেল। নুহাস চলচ্চিত্র থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়া হলো। তাকে সাহায্য করার জন্যও কিছু অ্যাসিস্ট্যান্ট দরকার, সে তাদের নিয়ে এলো। আমি তাদেরও নিয়োগপত্র দিয়ে দিলাম। তারা চৌধুরীর মাধ্যমে আমার সঙ্গে এসে যুক্ত হল মিনহাজ। মিনহাজ একটু ফিলোসফার ধরনের, জগতের প্রতিটি বিষয় সম্পর্কেই তার কিছু মন্তব্য আছে। মিনহাজ এখনও আমার সঙ্গে আছে। সৈন্য সামন্তের ভেতর দু একজন ফিলোসফার থাকতে হয়। ভালো কথা, তারা চৌধুরী নানানভাবে আমাকে যন্ত্রণা দিলেও তাকে নিয়ে আমি ভুল করিনি। তারাকে সহকারী নিয়ে যে কোনো পরিচালকই নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন। সম্পাদক আতিকুর রহমান মল্লিক। ছবির অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সম্পাদনা। ছবির সম্পাদক প্রসঙ্গে আইজেনস্টাইন বলেছেন, সম্পাদক হচ্ছেন এ কম্পোজার ইন অডিও ভিজুয়াল কোঅর্ডিনেশনস। খুব ভারী কথা, এত ভারী যে আমার নিজের কাছে এর অর্থ পরিষ্কার নয়। ছবি নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি অনেক ভারী ভারী কথায় মাথা জ্যাম করে ফেলেছি। মূল কাজে নামার আগে ঠিক করলাম মাথাটা পরিষ্কার করে নেব। কোনো তত্ত্বকথা না, আমি যা করব তা হচ্ছে ঘটনাগুলিকে অতি সরল ভঙ্গিতে ভিজুয়ালি ট্রান্সফর্ম করব। প্রয়োজনীয় শট দেয়া থাকবে, সম্পাদক সেখান থেকে প্রয়োজনীয় শট বেছে নেবেন। এদের এমনভাবে জোড়া লাগাবেন যেন ছবি দেখতে গিয়ে দর্শক বুঝতে না পারেন যে আমরা এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যাচ্ছি। স্মুথ ট্রানজিশন। আমি এমন একজনকে খুঁজছিলাম যিনি আমি কি চাচ্ছি তা মন দিয়ে শুনবেন। আমার চাওয়াটা ছবির ভাষায় অযৌক্তিক মনে হলেও তাকে গুরুত্ব দেবেন এবং একই সঙ্গে আমাকে ছবির সম্পাদনা শিখতে সাহায্য করবেন। টিভি নাটক করতে গিয়ে সম্পাদনার কাজ দেখার সৌভাগ্য আমার হয়েছে। সম্পাদনার মতো একটি বিরক্তিকর বিষয় আমি দিনের পর দিন সম্পাদকের পাশে টেবিলে বসে গভীর আগ্রহে দেখেছি। আমার লেখা এমন কোনো নাটক বাংলাদেশ টেলিভিশনে হয়নি যার সম্পাদনা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি। ছবি বানানোর সময় এই দেখাটা আমার কাজে লেগেছে। জীবনের ধন কিছুই যায় না ফেলা, এই তথ্য আসলে সত্যি। সম্পাদক কে হবেন তা নিয়ে এই কারণেই বোধহয় আমার তেমন দুশ্চিন্তা ছিল না। তবু সঙ্গত কারণেই চাচ্ছিলাম ভালো একজন সম্পাদক, কারণ মাধ্যমটি নতুন, ভিডিও নয়, সেলুলয়েড। একদিন সন্ধ্যায় আমার বাসায় বেড়াতে এলেন বিচিত্রার সম্পাদক শাহাদাত চৌধুরী। তার সঙ্গে অপরিচিত এক ভদ্রলোক, ছোটখাটো মানুষ, গায়ের রং কাঁচা হলুদের মতো, হাসি খুশি ও বিনয়ী। ভদ্রলোকের নাম আতিকুর রহমান মল্লিক। আমার বাসায় বেড়াতে আসার উদ্দেশ্য একটি, তিনি শুনতে পেয়েছেন আমি মুক্তিযুদ্ধের ছবি বানাতে যাচ্ছি। তিনি এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান। এই কথাটি আমাকে সরাসরি বলতে তার সংকোচ হচ্ছে বলে তিনি শাহাদাত চৌধুরীকে সঙ্গে নিয়ে এসেছেন। আমি বললাম, ভাই, আপনি সম্পাদনার কাজ কোথায় শিখেছেন? তিনি বিনয়ের সঙ্গে বললেন, সম্পাদকের অ্যাসিস্ট্যান্টগিরি করে কাজ শিখেছি। ছবির সম্পাদনার বিষয়ে আপনি কি জানেন বলুন তো ভাই? তিনি হেসে বললেন, হুমায়ুন ভাই, তেমন কিছু জানি না, শুধু একটা জিনিস জানি, আপনি যদি আমাকে প্রয়োজনীয় শট দিয়ে দেন তাহলে আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিতে পারব, এইটুকু বিশ্বাস আমার আছে। আমি মল্লিক সাহেবকে দলে নিয়ে নিলাম। পরে জানতে পারলাম বাংলাদেশের চিত্রজগতে ভদ্রলোক অন্যতম শ্রেষ্ঠ একজন সম্পাদক। তিনি কাঁচি হাতে নিয়ে রাতকে দিন করে ফেলার ক্ষমতা রাখেন। চিত্রগ্রাহক আক্তার হোসেন। সেটে ক্যামেরা হলো জনতা, আমার কথা না। এরকম ভারী ভারী কথা আমি বলতে পারি না। কথাটা বলেছেন রোমান পোলান্সকি। এই কথায় তিনি কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না। তিনি বলেছেন, ক্যামেরা নামক জনতাকে যিনি পরিচালিত করেন তাকেই বলা হয় ক্যামেরাম্যান। এখনও অর্থ পরিষ্কার হচ্ছে না, তবে এইটুকু বোঝা যাচ্ছে যে রোমান পোলান্সকি ক্যামেরা এবং ক্যামেরাম্যানকে অতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। সবাই তা করবে। আমি আমার অল্প বুদ্ধিতে ক্যামেরাকে বলি দর্শকের চোখ। ক্যামেরা একটা বিষয় যেভাবে দেখবে দর্শকও ঠিক সেইভাবে দেখবে। দর্শকদের ভালোমতো দেখানোর গুরুত্বপূর্ণ কাজটা করবেন ক্যামেরাম্যান।
কোনো না কোনোভাবে দর্শক মানসিকতা তার জানা থাকতে হবে। আমাদের দেশে লাইটের কাজ ক্যামেরাম্যানই করেন, সেই সম্পর্কেও তার ভালো ধারণা থাকতে হবে। আমি এমন একজনকে চাচ্ছি যিনি পুরনো মানুষ, কিন্তু নতুন কিছু করার আগ্রহ তার আছে। ঝকঝকে ছবি তোলার কৌশলের ভেতরেই তার ক্ষমতা সীমাবদ্ধ নয়। মোজাম্মেল সাহেব আক্তার হোসেনের কথা বললেন। এফডিসির ক্যামেরাম্যান, পুরনো লোক, অনেক কাজ করেছেন। জহির রায়হানের সঙ্গেও ক্যামেরা ধরেছেন। অতি ভদ্র, অতি বিনয়ী। মোজাম্মেল সাহেবের সঙ্গে তার পরিচয় হয়েছে মর্নিং ওয়াকে। আমি তাকে একদিন বাসায় চা খেতে ডাকলাম। ভদ্রলোক চা খেতে এলেন। দেখা গেল আসলেই তিনি অতি বিনয়ী, অতি ভদ্র। আমি বললাম, ভাই, জ্যোৎস্না আমার অতি প্রিয় একটি বিষয়। আপনি ক্যামেরায় জ্যোৎস্না কিভাবে ধরবেন? দৃশ্যটা আপনাকে বলছি। পূর্ণিমার রাত, রাত্রি ও অপলা বারান্দায় বসে আছে। তাদের গায়ে জ্যোৎস্নার নরম আলো পড়েছে। খোলা জানলা দিয়ে ঘরের ভেতরের বাতির হলুদ আলোও আসছে। দু ধরনের আলো, জ্যোৎস্নার আলো এবং ঘরের আলো, এই দুটিকে আলাদা আলাদা করার বুদ্ধিটা কি? উনি চট করে বলতে পারলেন না। উনি বললেন, ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন। বিভিন্ন ধরনের লাইটিং করে ছবি নিয়ে দেখব এফেক্টটা আসছে কিনা। আমি বললাম, জোনাকি পোকা দেখাতে পারবেন? জোনাকি জ্বলছে নিভছে? এখন বলতে পারছি না, চিন্তা করে বলবো। আমার বেশিরভাগ কাজই রাতের, কাজে লাইটিং অসম্ভব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ কাজ রাতের হলে আমরা হাই স্পিড ফিল্ম নিয়ে কাজ করব। হুমায়ুন ভাই, আপনি আমার উপর ভরসা করতে পারেন। ভরসা করব কেন? ভরসা করবেন কারণ আমি কাজ জানি। ভদ্রলোকের আত্মবিশ্বাস আমার পছন্দ হলো। তার চেয়ে যেটা পছন্দ হলো তা হচ্ছে আমার সঙ্গে দেখা করার আগে তিনি আগুনের পরশমণি বইটা বাজার থেকে কিনে এনে পড়ে নিয়েছেন। ঘটনাটি ছোট, তবে তাতে আগুনের পরশমণির প্রতি তার আগ্রহ প্রকাশ পেল। বাজারে যেই রোটে গেল আমি ক্যামেরাম্যান হিসেবে আক্তার হোসেন সাহেবকে নিয়েছি, অমনি মোটামুটি একটা রব উঠে গেল। অনেকেই বলল, করছেন কি? আপনি যে ধারার ছবি বানাতে চান, আক্তার হোসেন সেই ধারার ক্যামেরাম্যান না। এখনও সময় আছে, বদলান। সময় ছিল না, আমি কথা দিয়ে ফেলেছি। কথা দিলে আমি কথা রাখি। সুনীল গঙ্গোপাধ্যায় যে বলেন, কেউ কথা রাখে না, তা ঠিক না, কেউ কেউ কথা রাখে। সঙ্গীত পরিচালক সত্য সাহা। আমি মনে মনে ভেবে রেখেছিলাম সঙ্গীত পরিচালক হিসেবে খন্দকার নুরুল আলম সাহেবকে নেব। তার সঙ্গে আমার ভালো পরিচয় আছে। শহীদুল্লাহ হলের হাউস টিউটর যখন ছিলাম, তখন হলের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রায়ই তাকে খবর দিতাম। তিনি কখনো না বলতেন না, খুব আগ্রহ নিয়ে আসতেন। বিচারক হিসেবে শঙ্খনীল কারাগার ছবিতে তার কাজও আমার খুব পছন্দ হয়েছিল। আগুনের পরশমণি ছবিতে কাজ করার আমন্ত্রণ জানিয়ে তাকে একটি চিঠি লিখলাম। ফুলের তোড়া এবং চিঠি নিয়ে তার কাছে যাবে আমার সহকারী পরিচালক। খানিকটা নাটক করা হবে। আমাদের রসকসহীন গদ্য জীবনে হঠাৎ আসা নাটকীয়তা মন্দ লাগে না। চিঠি পাঠাতে পারছি না। খন্দকার নুরুল আলম সাহেবের ঠিকানা লেখা কাগজটা খুঁজে পাচ্ছি না। তখন এক কাণ্ড হল। গভীর রাতে টেলিফোন। আমি বললাম, কে? ওপাশ থেকে বিনীত গলা শোনা গেল, দাদা, আমার নাম সত্য সাহা। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। গভীর রাতে টেলিফোন, ব্যাপার কি? দাদা, আপনার আগুনের পরশমণি ছবিতে আমি থাকব না? আমি একটু থমকে গেলাম। কি জবাব দেব ভেবে পাচ্ছি না। সরাসরি না আমি কখনো বলতে পারি না। না বলার আগ মুহূর্তে অদৃশ্য এক মানবী দু হাতে আমার মুখ চেপে ধরে। সত্য সাহার প্রশ্নের জবাব দিতে আমি ইতস্তত করছি। সত্য সাহা বললেন, দাদা, আমার জীবনে একটা দুঃখময় ব্যাপার আছে, আপনাকে বলবো? বলুন। সারাটা জীবন আমি গান নিয়ে কাটিয়েছি। অসংখ্য ছবিতে সঙ্গীত পরিচালনা করেছি। এখন পর্যন্ত সঙ্গীত পরিচালক হিসেবে কোনো জাতীয় পুরস্কার পাইনি। যারা আমার সহকারী ছিলেন, পরবর্তীতে তারা সঙ্গীত পরিচালক হয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। আমি যেই তিমিরে সেই তিমিরে। আমার ধারণা আপনার ছবিতে কাজ করলে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব। মানুষের ভালোবাসা তো পেয়েছেন, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? ঠিক বলেছেন, তারপরেও খানিকটা হতাশা থাকে। আমার খুব শখ আপনার ছবিতে কাজ করব। মনের আনন্দে কাজ করব, এমন ছবি পাই না। সব থোড়বড়ি খাড়া, খাড়াবড়ি থোর। আমি বললাম, বেশ তো, আসুন। সত্য সাহা সঙ্গীত পরিচালক হিসেবে যুক্ত হলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে রাতে ঘোষণা করা হলো, তার পরদিন খুব ভোরে দরজায় নক হচ্ছে। দরজা খুলে দেখি সত্য সাহা এবং তার স্ত্রী দাঁড়িয়ে আছেন। সত্যদার হাতে গোলাপ ফুলের একটা তোড়া, তার স্ত্রীর হাতে এক বাক্স সন্দেশ। সত্য সাহা আমাকে জড়িয়ে ধরলেন,
গভীর আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি রুদ্ধ কণ্ঠে বললেন, আমার মনের অনেক দিনের একটা চাপা কষ্ট আপনার জন্যে দূর হয়েছে। আমি বললাম, সত্যদা, আমার জন্য না, আপনি পেয়েছেন আপনার কাজের পুরস্কার। আপনি আমাকে কাজের স্বাধীনতা দিয়েছেন, আমি সেই স্বাধীনতা ব্যবহার করেছি। কাজ করার স্বাধীনতা এখন নেই। আমরা যারা পুরনো দিনের সঙ্গীত পরিচালক, তাদের সময়টা খুব খারাপ, খুব খারাপ। এখন বেশিরভাগ পরিচালকই হিন্দি ফিল্মের গানের ক্যাসেট ধরিয়ে দিয়ে বলে, এই জিনিস চাই। আমার পক্ষে কি আর সেই জিনিস দেওয়া সম্ভব? সত্য সাহার সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। এরকম নিরহংকারী বিনয়ী মানুষ আমি খুব কম দেখেছি। কাজের সময় তার ভাবভঙ্গি অবশ্য পাল্টে যায়, মেজাজ ধীরে ধীরে চড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দু হাতে মাথার চুল টানছেন, মুখের সব মাংসপেশি শক্ত। কাজের সময় তার ভাবভঙ্গি ও মেজাজের পরিবর্তনের গ্রাফটা এরকম: 1. প্রাথমিক পর্যায়, হাসি খুশি রসিকতা করছেন, পা নাচাচ্ছেন। 2. দ্বিতীয় পর্ব, মুখ গম্ভীর, রসিকতা বন্ধ, চেয়ারে পা তুলে রাখছেন, মেরুদণ্ড সোজা। 3. তৃতীয় পর্ব, মাথার চুল টানছেন, একটার পর একটা সিগারেট জ্বলছে, চোখের দৃষ্টি স্থির। 4. চতুর্থ পর্ব, চেয়ার ছেড়ে চেয়ারের হাতলে উঠে বসেছেন, চেয়ারের হাতল থেকে সামনের টেবিলে। আমি তার কাণ্ড কারখানা দেখে খুবই মজা পেয়েছি। আমার মনে আছে আমি মিনহাজকে বলেছিলাম সত্য সাহার জন্য বিভিন্ন ধাপ বিশিষ্ট একটা কাঠের উঁচু আসন অর্ডার দিয়ে বানাতে। সত্যদার মেজাজ চড়তে থাকবে, তিনি এক ধাপ থেকে অন্য ধাপে উঠতে থাকবেন। সর্বশেষ ধাপটা থাকবে ছাদের কাছাকাছি। ওই ধাপে পৌঁছানোর পর সেদিনকার মতো প্যাক আপ করা হবে। আগুনের পরশমণি ছবিতে আমি পুরো গান বলতে একটি ব্যবহার করেছি, হাসন রাজার নেশা লাগিল রে। আমার প্রিয় কিছু রবীন্দ্রসঙ্গীতের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে। এই ছবির জন্যে আমি নিজে একটি গান লিখেছিলাম। রাত্রি কোনো এক সন্ধ্যায় বাড়ির ছাদের কার্নিশ ধরে গাইবে, এই ছিল পরিকল্পনা। গানটি আবিদা সুলতানার কণ্ঠে রেকর্ড করা হলো। নিজের লেখা গান বলেই হয়তো আমার কাছে মনে হলো অপূর্ব। এমন সুন্দর গান তো অনেকদিন শুনিনি। গানটি আমি শেষ পর্যন্ত ব্যবহার করলাম না। মূল ছবির সঙ্গে গানটি যাচ্ছিল না। তাছাড়া গীতিকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হাসন রাজার পাশে হুমায়ুন আহমেদ লিখতে যে মনের জোর দরকার তা আমার ছিল না। পাঠক পাঠিকাদের জন্য যেসব গান আমার আগুনের পরশমণিতে ব্যবহার করেছি তা দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? গানের কথাগুলি পড়বার সময় আপনারা মনে মনে গুনগুন করে গাইবেন এই আশায়। সূচনা সঙ্গীত। হাতে তাদের মারণাস্ত্র, চোখে অঙ্গীকার, সূর্যকে তারা বন্দী করবে এমন অহংকার। ওরা কারা, ওরা কারা, ওরা কারা? দৃপ্ত চরণে যায়, মৃত্যুর কোলে মাথা রেখে তারা জীবনের গান গায়। হাতে তাদের মারণাস্ত্র, চোখে অঙ্গীকার, সব শৃঙ্খল গুঁড়ো করে দেবে এমন অহংকার। সুর সত্য সাহা, কণ্ঠশিল্পী শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। হাসন রাজার গান। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে। হাসন জানের মুখটা দেখি, ফালদি ফালদি উঠে, চিরা বাড়া হাসন রাজা বুকের মধ্যে কুঠে। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। সুর হাসন রাজা, কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। রবীন্দ্রসঙ্গীত অংশবিশেষ। এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো কর স্নান নবধারা জলে। দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরদেহ ঘিরি মেঘ নীল বেশ। কাজল নয়নে জুথিমালা গলে, এসো নিপবনে ছায়া বিথি তলে। আজি ক্ষণে ক্ষণে হাসিখানি সখী, অধরে নয়নে উঠুক চমকি। মল্লার গানে তব মধুস্বরে দিগবাণী, আনি বন মর্মরে। শিল্পী মিতা হক। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীর গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। পাগল হাওয়া বুঝতে নাড়ে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায়, তারেই লাগে ভালো। শিল্পী মিতা হক। আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। শিল্পী মিতা হক। মাসুক হেলাল। শিল্পী মাসুক হেলাল নিজ থেকে এসে দলে যুক্ত হয়ে গেল। একদিন বাসায় এসে অত্যন্ত গম্ভীর এবং অভিমানে আক্রান্ত গলায় বলল, হুমায়ুন ভাই, আপনি ছবি বানাচ্ছেন আর আমি খবর পেলাম না। আমি বললাম, তাই তো।
ভুল হয়েছে বটেই, কাজে লেগে যাও। তা তো লাগবই। আপনি নিজে খবর দিয়ে আনলেন না, এতে মনে খুব কষ্ট পেয়েছি। তোমাকে কষ্ট দেবার জন্য দুঃখিত। এখন বলো কোন দায়িত্ব নিতে চাও? শিল্প নির্দেশক। শিল্প নির্দেশনার কাজটা করছে মঈনুদ্দিন সাহেব, তাকে সেট বানাতে বলা হয়েছে। তুমি বরং তার সহকারী হিসেবে কাজ করো। সহকারী হিসেবে কাজ করে তো হুমায়ুন ভাই আমি অভ্যস্ত না। অভ্যস্ত না হলেও করতে হবে, উপায় কি? ভালো ছবির স্বার্থে। আপনি যুক্তিতে আমাকে আটকে ফেলছেন, তবে আমি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে চাই। পোশাক পরিচ্ছদের দায়িত্ব নেবে? কে কোন পোশাক পরবে? মাসুক খানিকক্ষণ গম্ভীর থেকে বলল, খুবই কঠিন দায়িত্ব হুমায়ুন ভাই। ৭১-এর সময়কার ফটোগ্রাফ থেকে পোশাক বের করা কঠিন হলেও কাউকে না কাউকে তো কাজটা করতে হবে, হবে না? জি হুমায়ুন ভাই। তুমি ছাড়া এই কাজ কে করবে? লেগে পড়ো। মাসুক লেগে পড়ল। ৭১-এর ফটোগ্রাফ জোগাড় করা, দর্জিকে দিয়ে পোশাক বানানো, আর্টিস্টদের দোকানে নিয়ে গিয়ে শাড়ি কিনে দেয়া, তার উৎসাহের সীমা নেই। মাসুক হচ্ছে আলুর মতো, সব তরকারিতেই আছে। শুটিংয়ের আগে ঘর ঠিক করছে, মেঝে নোংরা, ঝাড়ু হাতে নেমে পড়েছে। ডিমের খোসায় ছবি আঁকা দরকার, ছবি আঁকছে। আর্টিস্টের মাথা ব্যথা, মাথা টিপে দিচ্ছে। সব জায়গায় সে আছে। তার কোনো দাবি নেই, সময় মতো চা পেলেই হল। ছবি তৈরির সময় এমন একজন হাতের কাছে পাওয়া ভাগ্যের কথা। সে গল্প খুব চমৎকার করতে পারে। সব বিজনেসে যারা আছে তাদের হাড়ির খবর বেশিরভাগই ভয়ঙ্কর। সে এমনভাবে বলে যে প্রতিটি শব্দ বিশ্বাস করতে ইচ্ছে করে। আমি নিশ্চিত যে আমার সম্পর্কেও সে ভয়ঙ্কর সব গল্প অন্যদের বলছে। বলুক, মাসুক চমৎকার একটি ছেলে। সামান্য মিথ্যা মজা করে বলার অপরাধ এমন কোনো বড় অপরাধ না। ভালো ছবির জন্য মাসুকদের যে ভালোবাসা, সে ভালোবাসায় কোনো খাদ নেই। মজার ব্যাপার হচ্ছে, ছবি শেষ হবার সঙ্গে সঙ্গে সেও মিলিয়ে গেল। ছবি বানানোর সময় তার প্রয়োজন ছিল, সে এসেছে। ছবি বানানো শেষ হয়েছে, তার প্রয়োজন নেই, সে সরে গেছে। আবারও যদি পত্রিকায় সে কখনো দেখে আমি ছবি বানাচ্ছি, সে কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ ঝুলিয়ে ছুটে আসবে। আহত অভিমানী গলায় বলবে, হুমায়ুন ভাই, আপনি ছবি বানাচ্ছেন, আমি খবর পেলাম না, এর মানে কি? ধ্রুবয়েশ। যারা আমার বই পড়েন তারা ধ্রুবয়েশ নামটির সঙ্গে পরিচিত। ধ্রুব আবার অনেক বইয়ের কভার করেছে, চমৎকার সব কভার। ধ্রুবের কভার যে শুধু আমার পছন্দ তা না, মানুষটিকেও পছন্দ। তালগাছের মতো লম্বা, মুখ ভর্তি দাড়িকোপের জঙ্গল, বড় বড় বিষণ্ণ চোখ, স্পঞ্জের স্যান্ডেল ছাড়া পায়ে আর কিছু পড়তে পারে না। কথা বলে ফিসফিস করে। সেই কথাও সে এত কম বলে যেন টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ। আমি আপনার নতুন বইয়ের কভার নিয়ে এসেছি, এই বাক্যটি সে একটা শব্দে বলবে, কভার। কভারের পরে এনেছি ক্রিয়াপদটা ব্যবহারের ঝামেলাতেও সে যাবে না। একদিন সকালবেলা সে এসেছে, আমি তাকে ভালোমতো লক্ষ্য করলাম। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমি আগুনের পরশমণির জন্যে বদিউল আলমকে খুঁজে বেড়াচ্ছি। এই তো বদিউল আলম। বদিউল আলমের নির্লিপ্ত ভঙ্গিটি ধ্রুবের শুধু যে আছে তা না, পুরোপুরি আছে। আমি বললাম, ধ্রুব, আমি একটি ছবি বানাচ্ছি, শুনেছ নিশ্চয়ই। সে হ্যাঁসূচক মাথা নাড়ল, হয়তো কথা বলে জিহ্বাকে ক্লান্ত করল না। তুমি এই ছবির ব্যাপারে আমাকে সাহায্য করো। আবার হ্যাঁসূচক মাথা নাড়ল। তুমি মূল চরিত্রে অভিনয় করবে, বদিউল আলমের ভূমিকায়। আমি জীবনে অভিনয় করিনি, আমিও জীবনে ছবি বানাইনি। আমি যদি ছবি বানাতে পারি, তুমিও অভিনয় পারবে। ধ্রুব গেল পুরোপুরি হকচকিয়ে। এই প্রথম সে দীর্ঘ বাক্য ব্যবহার করতে শুরু করল। আগুনের পরশমণির ব্যাপারে আপনি যা করতে বলবেন করব, শুধু অভিনয় পারব না। ধ্রুবকে অনেক বলেও রাজি করাতে পারলাম না। তারপরেও সে খুব ঘনিষ্ঠভাবেই আগুনের পরশমণির সঙ্গে যুক্ত রইল। সেট সাজানো, ৭১ সনের ক্যালেন্ডার তৈরি করে দেয়া, ঘরের কোণে মাকড়সার ঝুল বানানো। এই কাজটা শেষ পর্যন্ত পারেনি। মাকড়সার দক্ষতা মানুষের পক্ষে অর্জন করা একটু মুশকিল তো বটেই। ধ্রুব আগুনের পরশমণির প্রচারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত রইল। পোস্টার বানানো, পত্রিকায় বিজ্ঞাপনের কপি তৈরি, সাবটাইটেল লেখা, সবই তার। আমি ভাগ্যবান, আমাকে সাহায্য করার জন্যে একদল নিবেদিত মানুষ আমি পেয়েছিলাম। চড়াই উতরাই। চলো আজমির। চিত্রনাট্যটি কয়েকবার পাঠ করা হলো। একবার আমার এলিফ্যান্ট রোডের বাসায়, একবার সুবর্ণা মোস্তফার বাসায়। যাদের পড়ে শোনানো হলো তারা সবাই আমার অতি প্রিয়জন। কাজেই তারা বললেন চিত্রনাট্য চমৎকার হয়েছে। প্রিয়জনদের মুখের ওপর আমরা কখনো খারাপ কিছু বলতে পারি না। শুধু আমার দুই কন্যা নৌবা এবং শিলা বলল, ভালো হয়নি।
মূল উপন্যাস অনেক সুন্দর, চিত্রনাট্য মূল উপন্যাস থেকে সরে গেছে। আমি নানান যুক্তি দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করলাম উপন্যাস এবং ছবি দুটি ভিন্ন মাধ্যম। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসতে হলে কিছু সমস্যা হয়। উপন্যাসের নায়িকার মন খারাপের ব্যাপারটা এভাবে লিখতে পারি। রাত্রি চুপচাপ বসে আছে, তার কিচ্ছু ভাল লাগছে না, তার ইচ্ছে করছে ভয়ঙ্কর কিছু করতে। সেই ইচ্ছাটাও খুব প্রবল না। সুন্দর একটা প্রেমের গল্প পড়লে কেমন হয়? রাত্রির মনের এই ভাব পর্দায় আনতে হলে অনেক ঝামেলা করতে হয়, তারপরেও ঠিকমতো আসে না। আমার যুক্তিতর্কে কন্যারা কাবু হল না। তারপরেও আমি ধরে নিলাম চিত্রনাট্য ভালো হয়েছে। চিত্রনাট্যে সিনেমার ভাষা ব্যবহার করা হয়েছে। চিত্রনাট্য তো তৈরি, এখন কি করা যায়? মোজাম্মেল সাহেব বললেন, এখন আজমির। আজমির মানে? চিত্রনাট্য নিয়ে যেতে হবে আজমির শরীফ, খাজা বাবার দোয়া নিয়ে আসতে হবে। আমি ভাবলাম মোজাম্মেল সাহেব ঠাট্টা করছেন। দেখা গেল তিনি মোটেই ঠাট্টা করছেন না, দারুণ সিরিয়াস। হুমায়ুন ভাই, আমি মন স্থির করে ফেলেছি, খাজা বাবার দোয়া না নিয়ে ছবি শুরু করব না। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এরা মহাপুরুষ, এদের উসিলায় অনেক কিছু হয়। আপনি যা বলেন সবই আমি শুনি। আমার একটা কথা শুনুন প্লিজ। আমি বললাম, বেশ তো, চলুন আজমির ঘুরে আসি। রাজস্থান আমার দেখার শখ ছিল, রাজস্থান দেখা হবে। মরুভূমিতে উটে চড়ে ঘুরব। গাধা, ঘোড়া, মহিষ এবং হাতির পিঠে চড়া হয়েছে, শুধু উটের পিঠে চড়া হয়নি, উটের পিঠে চড়া হবে। মোজাম্মেল সাহেব বললেন, খাজা বাবার কাছে যাচ্ছি, এর মধ্যে উটফুট আনবেন না। অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে, আমি এক সন্ধ্যায় সত্যি সত্যি খাজা বাবার দোয়া নেবার জন্যে প্লেনে চড়ে বসলাম। আমার সঙ্গী মোজাম্মেল সাহেব। আমার কন্যারা আমার কাণ্ড দেখে খুব হাসাহাসি করতে লাগল। গুলতিকিন করল রাগ। সে বলল, তুমি ছবি বানাতে যাচ্ছ, বানাও, তার জন্য তোমার খাজা বাবার দোয়া লাগবে? তুমি তোমার জীবনে অসংখ্য সমস্যায় পড়েছ, তখনও তো খাজা বাবার কাছে যাবার কথা তোমার মনে হয়নি, আজ কেন মনে হচ্ছে? আমি আমতা আমতা করে বললাম, আমি নিজের জন্য যাচ্ছি না, মোজাম্মেল সাহেবের জন্য যাচ্ছি, উনার খুব শখ। প্লিজ, শাক দিয়ে মাছ ঢাকবে না। তুমি ইচ্ছা না করলে মোজাম্মেল সাহেব আজমির কখনো যেতেন না। তোমার গোপন প্রশ্রয় এটা হচ্ছে, ঠিক কিনা বলো? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ঠিক। ভেবেছিলাম আজমির পৌঁছে কোনো একটা ভালো হোটেলে উঠব, সেটা সম্ভব হলো না। বেশ কিছু খাদেম আমাদের ছেঁকে ধরল। আজমিরে যা কিছু করতে হয় খাদেমের মাধ্যমে করতে হয়। থাকা এবং খাওয়ার ব্যবস্থা খাদেম করে দেন, সব ফ্রি। কাজ শেষ হলে যা মন চায় খাদেমকে দিতে হবে। একজন খাদেম আমাদের সুটকেস হাতে তুলে গম্ভীর মুখে রওনা দিয়ে দিলেন। আমরা চললাম তার পিছু পিছু। ভদ্রলোকের চেহারা সুন্দর, চলাফেরা স্মার্ট ভঙ্গি আছে। উনার সঙ্গে কথাবার্তা যা বলার মোজাম্মেল সাহেবই বললেন, কারণ আমার হিন্দি জ্ঞান সর্বনিম্ন পর্যায়ের। একটা শব্দ শুধু জানি, সালগিরা, জন্মদিন। যাই হোক, খাদেম তার বাড়ির অন্ধকার একটা ঘর আমাদের ছেড়ে দিলেন। মেঝেতে কার্পেট বিছানো, কার্পেটময় বিশাল সাইজের বালিশ। হাতিদের বিছানায় শুয়ে ঘুমানোর সিস্টেম থাকলে তারা এ ধরনের বালিশ ব্যবহার করত। আমাদের বলা হলো গোসল সেরে লম্বা ঘুম দিতে, যথাসময় খানা চলে আসবে। কথাবার্তা যা হবার সন্ধ্যাবেলা বাদ মাগরিব হবে। কমন টয়লেটে গোসল। সেই গণ টয়লেটের অবস্থা ভয়াবহ। দরজা বন্ধ করলে কবরের অন্ধকার, বাতির কোনো ব্যবস্থা নেই। আমরা সব মিলিয়ে 2 দিন দূরাচ্ছিলাম। এই 2 দিন খাবারের মেনু নিম্নরূপ: সকালের নাস্তা বিরিয়ানি, ঘিয়ের পরিমাণ কম। দুপুর বিরিয়ানি, ঘিয়ের পরিমাণ মাঝারি। বিকালের নাস্তা বিরিয়ানি, ঘিয়ের পরিমাণ স্বাভাবিক। রাত বিরিয়ানি, ঘিয়ের পরিমাণ অতিরিক্ত। সন্ধ্যাবেলা খাদেম এলেন, তার সঙ্গে মোজাম্মেল সাহেবের নিম্নলিখিত কথোপকথন হল। মোজাম্মেল সাহেব, ছবি বানাতে যাচ্ছি, চিত্রনাট্য নিয়ে এসেছি খাজা বাবার দোয়ার জন্য, ব্যবস্থা করে দিতে হবে। খাদেম, ব্যবস্থা হবে, তবে কয়েকটা ব্যাপার জানতে হবে। আজে বাজে কিছু ছবিতে থাকলে খাজা বাবার কাছে পেশ করা হয় না। মোজাম্মেল, হুজুর, আজে বাজে কিছুই ছবিতে নাই, এটা আর্ট ফিল্ম। খাদেম, বিছানার কোনো দৃশ্য আছে, বেডসিন? মোজাম্মেল, জি না। খাদেম, নায়িকার বৃষ্টিতে ভেজা আছে? মোজাম্মেল, তা আছে, তবে খুব শিল্পসম্মত। খাদেম, শাড়ির ভেতর দিয়ে শরীর দেখা যায়? মোজাম্মেল, অস্তাগফিরুল্লাহ, কি যে বলেন হুজুর। খাদেম, ডান্স আছে? মোজাম্মেল, জি না। খাদেম, ঠিকমতো বলুন। মোজাম্মেল, হুজুর, এটা খুব সিরিয়াস বই, ডান্সের কোনো সুযোগই নাই। খাদেম, দেখি চিত্রনাট্যটা দিন, আপনাদের সকালে খাজা বাবার কাছে নিয়ে যাব। মোজাম্মেল, আলহামদুলিল্লাহ। খাদেম, কিছু খরচপাতি আছে? মোজাম্মেল, খরচ নিয়ে কোনো চিন্তা করবেন না।
খাদেম একটা স্ক্রিপ্ট নিয়ে ঘরে ঢুকে গেলেন। শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি বই, ছবি বানানোর গল্প। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতুরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।